আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং নীতিমালা কেন নয় জানতে চান হাইকোর্ট। আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যু তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। টিকা বিক্রির সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা, ২৪ ঘন্টায় ঝরল ১৩৯ প্রাণ। হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের, সরকার হটানোর হুমকি ফখরুলের। বরিশালে এবার ইউএনওর বিরুদ্ধে মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই, ১৮ আসামির জামিন নামঞ্জুর। এবং কাবুল ছাড়তে গিয়ে আরও ৭ জনের মৃত্যু, বিমানবন্দরে তালেবানের নতুন বিধিনিষেধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১শে সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো ধরনের বুলিং থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রাজধানীর আইডিয়াল স্কুলের ছাত্র বুলিংয়ের শিকার হয়ে মৃত্যুর তদন্ত করে ৬০ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বুলিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ। আরও জানাচ্ছেন শাকের আরজু। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার ১০ম শ্রেণীর শিক্ষার্থী আজওয়াদ আহনাফ করিম বয়সের তুলনায় ওজন বেশি হওয়ায় প্রায় স্কুলে হাসি ঠাট্টা করত সহপাঠীরা, সাথে শিক্ষকরাও। স্কুল কামাই করতে না চাওয়া এই কিশোরী একসময় বিব্রত হয়ে স্কুলে যেতে চাইত না, এমনটা বলেছেন অভিভাবকরা। এমনকি ইন্টারনেট দেখে ওজন কমিয়ে ৯৩ কেজি থেকে ৬০-এ নামিয়েছিল কিশোরটি। এরপর অস্বাভাবিকভাবে ওজন হ্রাস পেতে থাকে, এক পর্যায়ে মারা যায় কিশোরটি। কিশোরের এমন মৃত্যু নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে এই ঘটনা তদন্ত করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটা নীতিমালা কেন তৈরি করা হবে না জানতে চেয়ে রুল ইস্যু করেছে মহামান্য হাইকোর্ট। জেলা শিক্ষা অফিসারকে একটা ডাইরেকশন দিয়েছে যে ৬০ দিনের মধ্যে উক্ত ব্যাপারে তদন্ত করে সেটা আদালতকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বুলিং রোধে নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেয়া হবে না জানতেও চেয়েছেন উচ্চ আদালত। করার জন্য পরে আইডেন্টিফাই করলেন আপনার জেলা শিক্ষা অফিসার, থানা শিক্ষা অফিসার এবং এই স্কুলের হেডমাস্টারকে, প্রিন্সিপালকে, যে আপনি এটা তদন্ত করে রিপোর্ট, জেলা শিক্ষা অফিসার তদন্ত করে রিপোর্ট দিবে আদালতকে। বিশ্বব্যাপী এটা হচ্ছে এবং এটার জন্য স্কুল থেকে সদস্য থাকার জন্য বলা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে। বুলিং হলো মৌখিক শারীরিক পীড়ন, ব্যঙ্গ বিদ্রূপ, তামাশা করা ও অপ্রত্যাশিত এবং আক্রমণাত্মক আচরণ। শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং করলে বহিষ্কার, এমন একটি নীতিমালার খসড়া ২০১৯ সালে চূড়ান্ত করেছিল সরকার। শাকের আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা। নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। কেন্দ্রগুলোতেও বাড়ানো হচ্ছে বুথের সংখ্যা। আর করোনার টিকা বিক্রির সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম। এদিকে কোভিড আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ১৩৯ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,৮০৪ জন। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দেশের প্রতিটি মানুষকে করোনা ভাইরাসের টিকার আওতায় আনতে সরকারের যখন নানা উদ্যোগ, ঠিক সে সময়ে গেল বুধবার রাতে দক্ষিণখানে একটি ফার্মেসি থেকে বিজয় কৃষ্ণ তালুকদার নামে এক প্যারামেডিককে মডার্নার টিকার ২টি ভায়াল সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় মডার্নার টিকার ২টি বক্স। এ ঘটনার পর থেকে আবারও আলোচনায় আসে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা। রোববার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, এরকম জঘন্য কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা আইনি প্রক্রিয়া। এখানে পুলিশ গিয়েছে, তাকে অ্যারেস্ট করেছে, সেটা তদন্ত চলছে। আমাদের দিক থেকে যে তদন্ত কমিটি হয়েছে সেটাতে আমরা দেখতে চাই যে আমাদের অধিদপ্তর বা আমাদের যারা টিকা দিয়েছিল ওখানে
তাদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা যদি সত্যি সত্যি পাওয়া যায় তাহলে পরে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, টিকাদান সহজ করতে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের বিশেষ করে যারা 18 থেকে 25-এর মধ্যে যারা আছে তাদেরকে টিকার আওতায় নিয়ে আসার জন্য আমাদের একটা পরিকল্পনা করা হচ্ছে। রেজিস্ট্রেশন হলে আমরা এই টিকাগুলো দেওয়া শুরু করব। পর্যায়ক্রমে যারা আগে রেজিস্ট্রেশন করেছে এবং যারা অগ্রাধিকার তালিকায় আছে তাদেরকে SMS আগে পাঠানো হয়। পর্যায়ক্রমে যে যখন রেজিস্ট্রেশন করেছে সেভাবে তারা টিকা পাবেন। সবাইকে অনুরোধ করব এখানে অপেক্ষা করার জন্য। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, গেল কয়েকদিনে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমলেও আবারও কিছুটা বেড়েছে। গেল 24 ঘন্টায় সারা দেশে মারা গেছে 139 জন। শনিবার এই সংখ্যা ছিল 120 জন। মৃত্যু হার 1.73%। আর নতুন শনাক্ত হয়েছে 4,804 জন। সুস্থ হয়েছেন 8,453 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, সর্বোচ্চ 38 জন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সারা দেশে করোনা সংক্রমণ কিছুটা কমলেও থামছে না মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে 17 জেলায় 95 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ময়মনসিংহে 13। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মারা গেছে 13 জন। নতুন শনাক্ত 124। শনাক্তের হার 17.48%। আইসিইউতে 19 জন সহ করোনা ইউনিটে চিকিৎসাধীন 236 জন। রাজশাহী মেডিকেলে একদিনে 12 জনের মৃত্যু হয়েছে। তবে সংক্রমণ হার আগের দিনের চেয়ে 10.17% কমে হয়েছে 19%। সিলেট বিভাগে করোনায় 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সিলেট জেলাতে মৃত্যু 10 জনের। এই জেলায় 110 জন সহ বিভাগে নতুন আক্রান্ত 165 জন। চট্টগ্রামে একদিনে মারা গেছে 8 জন। নতুন শনাক্ত 298 জন। 24 ঘন্টায় বগুড়ার বিভিন্ন হাসপাতালে করোনায় মারা গেছে 8 জন। নতুন আক্রান্ত 46 জন। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 42 জন। ঢাকার কাছে গাজীপুরে একদিনে মারা গেছে 5 জন। নতুন শনাক্ত 287 জন। সংক্রমণ হার 27.86%। 24 ঘন্টায় চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা ও উপসর্গে রংপুরে 5, বরিশালে 4, খুলনায় 4, যশোরে 4, ঠাকুরগাঁওয়ে 3, কুমিল্লায় 3 এবং টাঙ্গাইল, নাটোর ও সাতক্ষীরায় 1 জন করে মৃত্যু হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিএনপি হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও বলেন, 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত, আর 21 আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তার পুত্র তারেক। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই বলে উল্টাপাল্টা কথা বলছেন দলটির নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা। ভার্চুয়ালি যোগ দেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জিয়াউর রহমান যদি এই খুনের সঙ্গে জড়িত না থাকতেন, 75-এর খুনিদের এ দুঃসাহস হতো না 15ই আগস্টের নৃশংস ঘটনা ঘটানো। বক্তৃতায় তিনি বলেন, হত্যার রাজনীতি বিএনপির হাতেই শুরু। 15ই আগস্টে জেনারেল জিয়া মাস্টার মাইন্ড, আর 21 আগস্ট হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান, জিয়াউর রহমানের সন্তান, সে হচ্ছে মাস্টার মাইন্ড। আপনারাই তো এদেশে রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্ম দিয়েছেন। সন্ত্রাসের পিতামাতার সন্তান ষড়যন্ত্রের উত্তরাধিকার বহন করছে আপনাদের দল। এর আগে রাজধানীর সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরে চুক্তিসই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের।
এদিকে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি মরিয়া উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতারা বাচালের মতো আচরণ করছেন। তো পায়ের তলার মাটি বিএনপি সরে গেছে বিধায় খালি কলসি বেশি বাজে না। বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাবার্তাও ঠিক সেরকম, খালি কলসিটা বেশি বাজে। ওই কথা বলার মধ্যেই তাদের রাজনীতিটা সীমাবদ্ধ হয়ে গেছে। বরিশালের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের দেয়া বক্তব্যকে চটজলদি বলেও আখ্যায়িত করেন তথ্যমন্ত্রী। অবশ্যই কোনো সংকট নাই, তবে অ্যাসোসিয়েশনের বিবৃতিটা চটজলদি হয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া সরকার হটানোর আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে নাগরিক সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় আরও বলেন, বিএনপি সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করে না, জনগণের আস্থা অর্জন করে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে চায়। করোনা নিয়ন্ত্রণ ও টিকা দেয়া সহ সরকার সব জায়গায় ব্যর্থ বলেও মন্তব্য তার। একই সঙ্গে আবারও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি তোলেন বিএনপির মহাসচিব। জনগণকে সঙ্গে নিয়ে উঠে আসা, এটা ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের হাতে অস্ত্র নেই, আমরা অস্ত্রবাজ নই, আমরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করি না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিজয় অর্জন করতে চাই। সিটি কর্পোরেশনের কাজে বাধা দান, মেয়র ও কর্মচারীদের ওপর গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগে এবার ইউএনওর বিরুদ্ধে করা মামলা দুটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলা দুটি করেন সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার ও প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন। এদিকে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় গ্রেফতার 18 জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বরিশাল বিভাগীয় প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে 18 আগস্ট রাতে হামলা চেষ্টার অভিযোগে আলাদা দুটি মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের 18 নেতাকর্মীর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে রেখে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দেন আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক যে মামলাটা হয়েছে, সেই মামলাটা আমাদের জামিন বিবেচনা করে নাই। আমরা যদি এখানে কোনো প্রতিকার না পাই, তবে অবশ্যই আমরা উচ্চ আদালতে এর বিরুদ্ধে লড়াই করব। একই আদালতে ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে পাল্টা দুটি মামলা করেন সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হাওলাদার ও প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন। ইউএনও ছাড়াও মামলায় আসামি করা হয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অজ্ঞাত 30 থেকে 40 জনকে। এদিকে ইউএনওর বিরুদ্ধে করা মামলা দুটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মামলা দুটি বিজ্ঞ আদালত পিবিআই পুলিশ সুপার বরাবর তদন্তের রিপোর্ট প্রদান করেছেন এবং আগামী 23/9/2021 সালের ভিতরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। ইউএনওর বিরুদ্ধে সিটি কর্পোরেশনের কাজে বাধা দান, বিনা উস্কানিতে সিটি মেয়র ও কর্মচারীদের হত্যার উদ্দেশ্যে গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মেয়র হত্যা করার উদ্দেশ্যে ও গুলিগুলো করছে, তো এই জন্য আমরা মামলাটা করছি। মামলায় আমরা উল্লেখ করছি যে নিয়মিত কার্যক্রম করতে গেছে, সেখানে সে মারা গেছে এবং তার নির্দেশে তার দেহরক্ষীরা সরকার থেকে গুলি করছে। মামলার প্রধান আসামি ইউনো মহোদয় বরিশাল সদর উপজেলার মুনিবুর রহমান, ওনার নির্দেশে ফার্স্ট আমাদের উপর গুলি করা হয়। তারপরে আমাদের মেয়র মহোদয়ের এই ঘটনা শুনে সে ওইখানে যায় যে এটা সুষ্ঠু সমাধানের জন্য, বাট তারা সেটা তার পরিচয় পাওয়ার পরও তার উপর তারা গুলি বর্ষণ করে। আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন আওয়ামী লীগের নেতারা। ইউনোকে এখানে হুকুমের আসামি করা হয়েছে এবং যারা গুলি ছুড়েছে সেই আনসারদেরকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। বুধবার রাতে অবৈধ ব্যানার অপসারণ নিয়ে ইউএনওর সরকারি বাসায় হামলার অভিযোগে সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ সহ 93 জনকে আসামি করে দুটি মামলা করে ইউএনও ও পুলিশ। রত্না জামান, 21 টেলিভিশন। এদিকে বরিশালের ঘটনা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে সচিবালয়ে মন্ত্রী আরও বলেন, কাজ করতে গেলে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটতেই পারে, এটাও সেরকম, তবে অল্প সময়ের মধ্যে এর সুরাহা হয়ে যাবে। মন্ত্রী বলেন, যতটুকু জানতে পেরেছি দুই পক্ষই সংক্ষুব্ধ হয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। মামলা হয়েছে, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সংক্ষুব্ধ পক্ষ তাদের স্বপক্ষ থেকে আপনার আবেগ অথবা তাদের ক্ষোভ বহিঃপ্রকাশ বিভিন্নভাবেই করে। আমি মনে করি আর কি যে সবাই যেহেতু দায়িত্বশীল এবং দেশপ্রেমিক এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থাশীল, ততএব সেখানে কোনো সমস্যাই আমাদের কাছে খুব বড় হিসেবে থাকবে না। এবার আফগান সংকট প্রসঙ্গ। দেশ ছাড়তে মরিয়া লোকজনের ভিড়ে আবারও বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে কাবুল বিমানবন্দরে। এরই মধ্যে ভিড়ের চাপে 7 জন মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে তালেবান গোষ্ঠী। এদিকে নতুন সরকার গঠনে বিভিন্ন প্রদেশের গভর্নর ও আমলাদের সাথে আলোচনা শুরু করেছে তালেবান। আর আফগানিস্তানের মর্মান্তিক পরিস্থিতির জন্য মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকেই দায়ী করলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। রিপোর্টে আরও জানাচ্ছেন দুলি মল্লিক। তারকাটার বেড়ার উপর দিয়ে প্রথমে শিশুটি, এরপর মাকে পার করল মার্কিন সেনারা। মৃত্যুর দুয়ার থেকে কোনো রকমে ফিরে এলো শিশুটি ও তার পরিবার। তবে অনেকেই পারেননি কাবুল বিমানবন্দরের দ্বার পার হতে। লাশ হয়েই আফগানিস্তানে থাকতে হলো তাদের। জঙ্গি গোষ্ঠী তালেবান ক্ষমতা দখলের পর থেকেই বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাবুল বিমানবন্দরে। তালেবান শাসনে ফিরে আসবে কঠোর শরিয়া আইন, এই আতঙ্কে দেশ ছাড়তে মরিয়া আফগান সহ বিভিন্ন দেশের মানুষ জড়ো হচ্ছেন বিমানবন্দরের গেটে। প্রবেশ পথেই পড়তে হচ্ছে তালেবানদের বাধার মুখে। রোববার সকালে নতুন করে তারা গেটে প্রবেশের জন্য সবাইকে লাইনে দাঁড়ানোর নির্দেশ দেয়। কাগজপত্র ছাড়া বিমানবন্দরে ঢুকতে দেওয়া হবে না ঘোষণা দেওয়ার পর থেকেই শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের চাপে প্রাণ হারান 7 জন। এ নিয়ে গেল 1 সপ্তাহে মারা গেছে 20 জন। বিমানবন্দরের ভেতরে নিরাপত্তায় রয়েছে 5,500-এরও বেশি মার্কিন সেনা সদস্য। এদিকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত শুধু নির্বুদ্ধিতাই নয়, বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতা দখলের পর এখন সরকার গঠন নিয়ে ব্যস্ত তালেবান। আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন প্রদেশের গভর্নর ও সংশ্লিষ্টদের সঙ্গে বোঝাপড়া শেষ করতে চায় তারা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। পদ্মা, যমুনা সহ 5টি নদীর পানি বিপদসীমার উপরে, দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ। বঙ্গোপসাগরে জ্বালানি গ্যাসের নতুন উৎসের সম্ভাবনা, জরিপের তাগিদ বিশেষজ্ঞদের। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ধরলা, পদ্মা, যমুনা সহ 5টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, দেখা দিয়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ধরলার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তার পানি সামান্য কমলেও দুর্ভোগ কমেনি নিম্নাঞ্চলের মানুষের। একদিন বিরতির পর আবারও উজানে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নদী তীরবর্তী ডিমলা ও জলঢাকার 15টি চরগ্রাম পানিতে তলিয়ে আছে। গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি বাড়ছে। ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলার 7টি ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের রোপা, আমন বীজ, আখ, বেগুন, মরিচ সহ তলিয়ে গেছে বিভিন্ন সবজি ক্ষেত। কুষ্টিয়ার দৌলতপুরে 1 সপ্তাহ ধরে বন্যার পানিতে ডুবে আছে 2 ইউনিয়নের 37 গ্রাম, পানিবন্দী 50,000 মানুষ। এদিকে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি কিছুটা কমেছে, বিপদসীমার 0.72 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীতে পদ্মার পানি 7 সেন্টিমিটার বেড়ে দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদসীমার 9.13 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 10টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকার দোকানপাট। ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এডিস মশার প্রজনন হতে পারে এমন প্রায় 40,000 পরিত্যক্ত ফুড প্যাকেট ও কন্টেইনার জাতীয় বর্জ্য সংগ্রহ করে ঢাকা উত্তর সিটির মেয়রের কাছে জমা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। পরে মেয়র জানিয়েছেন, এডিস মশা নির্মূলে আবারও হটস্পট নির্ধারণ করার কাজ শুরু হয়েছে। দক্ষিণ সিটিও মশক নিধন অভিযান চালিয়ে যাচ্ছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান।
এডিস মশার লার্ভা জন্মে ডাবের খোসা, প্লাস্টিকের কাপ, চিপসের প্যাকেট এমন সব পরিত্যক্ত আবর্জনায়। এডিস ধ্বংসে পরিত্যক্ত ডাবের খোসা, পলিথিন, কাপ অথবা টায়ার জমা দিলেই পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র। সেই ডাকে সাড়া দিয়ে এ ধরনের প্রায় 40,000 বর্জ্য উপকরণ সংগ্রহ করে নগর ভবনে আনে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের পুরস্কৃত করেন মেয়র আতিকুল ইসলাম। গত 28শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত 1720টি জায়গাতে এডিস মশার হটস্পট তারা আমাদেরকে চিহ্নিত করেছিল এবং আমরা প্রত্যেকটি হটস্পট জায়গাতেই আমাদের অভিযান চলেছে। পুরস্কারের অর্থ দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ডাস্টবিন নির্মাণ করতে চায় সংগঠনটি। আমরা আগে পরিকল্পনা করেছি যে এই টাকাগুলো দিয়ে আমরা এই ঢাকা উত্তরের যে কোনো একটা এলাকাকে আমরা গিয়ে ডাস্টবিন স্থাপন করব। বিডি ক্লিন যদি এই টাকা দিয়ে 50টা ডাস্টবিন বানায়, তার সাথে সিটি কর্পোরেশন আরো 50টা ডাস্টবিন বানিয়ে দেবে। এদিকে দক্ষিণের কাউন্সিলররাও মশার প্রজনন স্থল ধ্বংসে ব্যস্ত। বাসাবাড়ি গিয়ে মশক কর্মীদের কাজ তদারকি করছেন তারা। 4টা কমিটি করে দিয়েছি, যারা আমাদের যেখানে বসবাস করে তাদেরকে সমন্বয় করে যেখানে কোথাও কোনো বাসা লার্ভা আছে কিনা এটার জন্য দেখার জন্য, যদি কোথাও কোনো লার্ভা পাওয়া যায় আমি তাদেরকে, যে লার্ভা পাবে তাকে আমরা 500 টাকা আমি দিচ্ছি আমার ওয়ার্ড থেকে। সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া এডিস মশার হাত থেকে রক্ষা পাওয়া কঠিন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সমুদ্রে জ্বালানি গ্যাসের নতুন উৎস আবিষ্কার করে উত্তোলন শুরু করেছে ভারত। জ্বালানি গ্যাসের এই উৎস আশা দেখাচ্ছে বাংলাদেশকেও। তবে প্রয়োজনীয় জরিপের আগে সুনির্দিষ্ট করে কিছুই বলা ঠিক হবে না, এমন মত সমুদ্র ও জ্বালানি বিশেষজ্ঞদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নির্দিষ্ট তাপ ও চাপে প্রাকৃতিক পরিবেশে সমুদ্রের পানির নিচে থাকে কঠিন জ্বালানি গ্যাস, যা গ্যাস হাইড্রেন্ট হিসেবে বহুল পরিচিত। বিশেষ পরিবেশের পরিবর্তন হলে এটি নিজ আয়তনের 164 গুণ মিথেন গ্যাস নিঃসরণ করতে সক্ষম। বিদ্যমান তথ্যমতে সমুদ্রের গভীরে অথবা মরু অঞ্চলে সঞ্চিত আছে প্রায় 1000 বিলিয়ন টন গ্যাস হাইড্রেন্ট। এই পরিমাণ বর্তমানে আবিষ্কৃত বিশ্বের মোট জীবাশ্ম জ্বালানির সমপরিমাণ। প্রতিবেশী দেশ ভারতের মহানন্দা বেসিনে 300 ট্রিলিয়ন স্থায়ী বরফে রূপান্তরিত ভূমির সন্ধান মিলেছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় গ্যাস হাইড্রেন্টের বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্লু ইকোনমিক সেল। খনি না, বরফ হয়ে আছে, কিন্তু এটা জলে, এটা অলরেডি ভারত আবিষ্কার করছে। ভারতে যদি পেয়ে থাকে আমাদের এখানেও তারা পাবে। আমি খুবই আশাবাদী যে প্রচুর গ্যাস হাইড্রেট আমাদের সাগরে আছে, আবিষ্কার করতে পারি, তাহলে এটা কিন্তু ফসিল ফিউল না, মানে এটা দূষিত করবে না পরিবেশ। হাইড্রোকার্বন জরিপ এখনো না হলেও এই অংশে 300 TCF গ্যাস হাইড্রেন্ট মজুদ থাকার আভাস সমুদ্র বিশেষজ্ঞদের। এর কমপক্ষে 100 TCF উত্তোলনযোগ্য মাত্রা আছে প্রায় 300 ট্রিলিয়ন গ্যাস মজুদ আছে। এমনি গ্যাস না, অর্থাৎ গ্যাস হাইড্রেট, যেটাকে আমরা মিথাইল হাইড্রেটও বলি। মহানন্দা বেসিনটা যেহেতু আমাদের একদম কাছাকাছি, আমরা যদি ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশন করি তাহলেও অনুমান করতে পারি প্রায় 300 CFT গ্যাস হাইড্রেট পেতে পারি। বিশ্বে এই হাইড্রেন্ট উত্তোলনের প্রযুক্তি জাপান, অস্ট্রেলিয়া ও কিছুটা ভারতের আছে। জরিপে মজুদ নির্ণয় হলে তবেই সম্ভব এ বিষয়ে পরিকল্পনা করা, এমন পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। আমরা এখন যদি মজুদটাও নির্ণয় করতে পারতাম তাহলেও কিন্তু ভবিষ্যতের জন্য আমরা চিন্তা ভাবনা করতে পারতাম। মাটিরও 1 কিলোমিটার নিচে, পানির নিচে মাটি, তার নিচে 1 কিলোমিটার, তো 2 কিলোমিটার তো একেবারে বেশি গভীরে গেলে 1 কিলোমিটারও আছে। এইটা নর্মালি 300 থেকে 400 মিটার পানির গভীরতাতে পাওয়া যায়। টেকনোলজি লাগবে, ওই যে লুক লাগবে, উদ্ধার করতে হবে। আমাদের এদিকে গ্যাস হাইড্রেন্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশের খুব শ্যালো, এটা খুব ডিপ খাড়া, যদি সমুদ্রের আমাদের ইয়েটা যদি খুব খাড়া ডিপ হয় তাহলে ওখানে গ্যাস হাইড্রেন্টের সম্ভাবনা। দেশের স্থলভাগে গ্যাসের মজুদ 2030 সালে শেষ হবার পথে। এই বাস্তবতায় গ্যাস হাইড্রেন্ট সত্যি পাওয়া গেলে সেটা স্বস্তির খবরও বটে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার শোকাবহ আগস্ট।
একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা সন্নিবেশিত হয়েছিল সদ্যজাত দেশের সংবিধানে। তার রাষ্ট্রদর্শন ছিল ধর্মনিরপেক্ষতা, সম্পদের সুষম বন্টনে সমাজতন্ত্র, যেখানে নিশ্চিত হবে মানুষের মৌলিক অধিকার। বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ছোটবেলা থেকেই প্রতিবাদী ছিলেন শেখ মুজিব। ভাবতেন জনমানুষের কথা। চিন্তা জুড়ে ছিল আবহমান বাংলা। যে স্বপ্ন থেকে পাকিস্তান আন্দোলন, সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় পাকিস্তান সৃষ্টির পরপরই। শোষণ বঞ্চনার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো বঙ্গবন্ধুর মনে প্রশ্ন জাগে, এই রাষ্ট্রই কি চেয়েছিলাম? সবুজ স্বাধীন বাংলার স্বপ্ন বুনে চলেন। রক্তে কেনা বাংলাদেশ কেমন হবে সে তো ভেবেই রেখেছিলেন জাতির পিতা। তিনি স্বাধীনতা বলতে বুঝেছেন যে স্বাধীনতা মানে মানুষের উপরে মানুষের শোষণ ও বঞ্চনার অবসান। স্বাধীনতা মানে ক্ষুধার থেকে মুক্তি। স্বাধীনতার মানে যে দারিদ্রতার হাত থেকে মুক্তি। বঙ্গবন্ধু তার রাষ্ট্রভাবনা সন্নিবেশিত করেছিলেন দেশের সংবিধানে। সংবিধানে সুস্পষ্টভাবেই যে জাতীয় চার নীতি কথা বলা হয়েছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এটা কেবল একটা পলিটিক্যাল কনসেপ্ট না। এই কনসেপ্টের মূলে রয়েছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এবং সেটা তিনি তার সমগ্র জীবন দিয়ে দেখিয়েছেন। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর রক্তাক্ত হল সেই সংবিধান। পাকিস্তানি ভাবধারায় ফিরে যায় বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলব খন্দকার মোশতাক, জিয়াউর রহমান সহ অন্যদেরও বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগর উত্তর বনানী থানা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সে সময় তিনি আরও বলেন, সদ্য স্বাধীন বাংলাদেশকে হত্যার উদ্দেশ্যেই ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারাই দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যে আন্তর্জাতিক পরাশক্তি বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের যৌথ ষড়যন্ত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। আর এই অপরাধের সাথে যারা যুক্ত ছিল সরাসরি তাদের বিচার হয়েছে, কিন্তু যারা এই অপরাধ সংঘটিত করার জন্য সমস্ত আয়োজন করেছে, প্রেরণক হিসেবে কাজ করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হয়। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কক্সবাজারে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, আহরণ নিষেধাজ্ঞা মানায় বেড়েছে মাছের ওজন। আবারও আমন্ত্রণ রাত 11টার ২১শে সংবাদে। গভীর সমুদ্র থেকে ইলিশ ভর্তি ট্রলার নিয়ে ফিরছেন জেলেরা। প্রাণচঞ্চল হয়ে উঠেছে কক্সবাজারের ফিশারিঘাট মৎস্য অবতরণ কেন্দ্র। আকারে বড় হয় জেলেরা এবার দাম পাচ্ছেন ভালো। এতে খুশি জেলে, ট্রলার মালিক ও ব্যবসায়ীরা। ৬৫ দিন সাগরে মাছ আহরণ বন্ধ থাকায় সুফল পাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ আহরণ বন্ধ ছিল। মহামারীর এই সময়ে নিষেধাজ্ঞার ৬৫ দিন অনেক জেলের দিন কেটেছে খেয়ে না খেয়ে। এরপর লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণ ও সাগর উত্তাল থাকায় আরও ১০ দিন মাছ ধরতে পারেননি জেলেরা। ২ আগস্টের পর জেলার ছোট বড় ৫,০০০ ট্রলার নিয়ে সাগরে নামেন জেলেরা। আর এখন গভীর সমুদ্র থেকে ইলিশ ভর্তি বড় বড় ট্রলার নিয়ে ফিরে আসছেন তারা। ফিশারিঘাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ইলিশ যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। প্রচুর পরিমাণ ইলিশ আসছে, এখন আমরা অনেক সুবিধা পাচ্ছি, আমরা মাছের দামও পাচ্ছি। বন্ধ দিয়ে দিই না, আরো ভালো মাছ ব্যবসায়ীরা বলছেন, সরকারি নির্দেশনায় ৬৫ দিন সাগরে মাছ আহরণ বন্ধ রাখায় ইলিশের প্রজনন ও আকৃতি বেড়েছে। সাগরে প্রচুর মাছও দেখা যাচ্ছে,
তার কারণে ফিশিং বোটের মালিক, মাঝি মাল্লা থেকে শুরু করে ফিশিং ব্যবসায়ী যারা আমরা সবাই বর্তমানে সন্তুষ্ট। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে সাগরে প্রচুর পরিমাণ এবং বড় পর্যাপ্ত মাছ দেখা দিয়েছে। মৎস্য বিভাগও বলছে নির্দিষ্ট সময় মাছ আহরণ বন্ধ থাকায় কক্সবাজার ছাড়াও টেকনাফ, সেন্ট মার্টিন, চকরিয়া, মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া সহ সাগর পাড়ের জেলেরা সুফল পাচ্ছেন। বেশিরভাগ বড় মাছই আপনারা পাবেন, বড় সাইজের মাছই পাবেন, এবং সেটা হচ্ছে যে আসলে গবেষণালব্ধ রেজাল্টের ফল। এই যে বিভিন্ন ব্যান পিরিয়ড, বিভিন্ন সময় যে ব্যান পিরিয়ডগুলো করা হচ্ছে মৎস্য অধিদপ্তর থেকে, তারই একটা সুফল পাচ্ছি আমরা। গত বছর জেলায় 15,256 মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছিল। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 17,000 মেট্রিক টন। সমর ইসলাম, 21 টেলিভিশন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দক্ষিণ এশিয়ার সেরা দেশে পরিণত হতে পারত বাংলাদেশ, বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান। জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসে ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছে। তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয় রয়েছে। তাদের সমূলে উৎপাটন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংবাদের এই পর্যায়ে SIBL ব্যবসা বাণিজ্যের খবর। নিপ্রো জেএমআইয়ের যৌথ ব্যবসায় সাফল্য বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগ আনায় বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। রাজধানীর পান্থপথে জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান DNA সলিউশন লিমিটেডে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া শেষে একথা জানান তিনি। এ সময় তিনি জানান, 2,500 বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানের 100টি প্রতিষ্ঠান 100 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ করবে। পরে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান নিপ্রো কর্পোরেশন এবং বাংলাদেশের জেএমআইয়ের যৌথ অংশীদারের প্রতিষ্ঠান নিপ্রো জেএমআই কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন করেন জাপানের রাষ্ট্রদূত। DNA সলিউশনের পরিচ্ছন্নতা, আধুনিক যন্ত্রপাতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। জেএমআই গ্রুপ বর্তমানে বিশ্বের 36টি দেশে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করছে। সংবাদ শেষ করছি তিমি ডলফিনের ভেসে আসার খবর দিয়ে। কুয়াকাটা সৈকতে একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন ও তিমি সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী। প্রায় 2 বছর ধরে এসব মৃত প্রাণী ভেসে আসায় উদ্বেগ জানিয়েছেন জীববৈচিত্র্য গবেষক ও পরিবেশবিদরা। কুয়াকাটা প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 2020 সাল থেকে কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে আসে মৃত ক্লামবার্ড, পরপয়েস, শুশুক সহ বেশ কয়েক প্রজাতির অন্তত 22টি ডলফিন। ভেসে আসা মৃত প্রাণীর মধ্যে 45 ফুট লম্বা বেলি প্রজাতির 2টি তিমিও রয়েছে। সবশেষ শুক্রবার 2টি সহ চলতি মাসে 5টি মৃত ডলফিন ভেসে এসেছে। পর্যটক ও স্থানীয়দের ধারণা, সমুদ্রে মাছ শিকারী জেলেদের জালে আটকে কিংবা নৌযানের প্রপেলারের আঘাতে এসব প্রাণী মারা যাচ্ছে। তিমি মাছ আসে, মৃত্যু অবস্থা আসে এবং কচ্ছপও অর্ধ মৃত্যু অবস্থায় আসে। জেলেদের যে প্রপেলারগুলো থাকে মেশিনের, এইগুলোর সাথে বেঁধে মারা যায় এবং মাছ ধরা জালের সাথে আটকা পড়া ওই ডলফিনগুলো মারা যায়। সামুদ্রিক প্রাণী রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন বলছেন গবেষকরা। যখন তাদের জালে ধরনের মাছ বাঁচবে, তারা যেন তাদেরকে না মেরে, মানে ওটা যদি ধরে জালটা যদি কেটে দেয়, তাহলে কিন্তু সে কি হবে, সে নতুন করে জীবনটা ফিরে পায়। সমুদ্র সম্পদ সংরক্ষণে জেলে সহ স্থানীয়দের সচেতন করতে প্রচার প্রচারণা, প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণে উদ্যোগ গ্রহণের কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। আর মৃত প্রাণী সংরক্ষণ, গবেষণা ও পর্যটকদের প্রদর্শনের জন্য জাদুঘর নির্মাণের কথা জানায় বন বিভাগ। আমাদের কুয়াকাটায় যে অবস্থা আসে, পচে গলে এমন অবস্থা হয় যেটা সংরক্ষণের কোনো উপযোগী থাকে না, যার কারণে আমরা মাটি চাপা দিয়ে এটা পরিবেশ দূষিত যেন না হয়। যদি প্রকল্পটি পাস হয়, সেক্ষেত্রে হয়তো ডলফিন সহ আর আদার্স যে সামুদ্রিক জলজ প্রাণীগুলো নিয়ে আছে, সেগুলোর ক্ষেত্রে সেগুলো সংরক্ষণ এবং সেগুলো নিয়ে গবেষণার আরো অনেক সুযোগ সৃষ্টি হবে। পরিবেশ বান্ধব সামুদ্রিক প্রাণী সংরক্ষণে কার্যকর সরকারি উদ্যোগ গ্রহণের দাবি এলাকাবাসী সহ সচেতন মহলের। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং নীতিমালা কেন নয় জানতে চান হাইকোর্ট। আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যু তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। টিকা বিক্রির সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা, 24 ঘন্টায় ঝরল 139 প্রাণ। হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের, সরকার হটানোর হুমকি ফখরুলের। বরিশালে এবার ইউএনওর বিরুদ্ধে মামলা, তদন্তের দায়িত্ব পিবিআই, 18 আসামির জামিন নামঞ্জুর। এবং কাবুল ছাড়তে গিয়ে আরো 7 জনের মৃত্যু, বিমানবন্দরে তালেবানের নতুন বিধিনিষেধ। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।